আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এসেছিলাম ময়মনসিংহের দিকে। আজকে আমাকে ময়মনসিংহ শহরটি ঘুরিয়ে দেখাবেন আমার প্রিয় সেলিম আঙ্কেল। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন মিলে ময়মনসিংহ শহরটি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায়। ময়মনসিংহ 2015 সালে বিভাগ হয়। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। বৃহত্তর ময়মনসিংহ বাংলাদেশের একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষানগরী। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। দীর্ঘকালের হিন্দু, বৌদ্ধ ও মুসলিম শাসনের ঐতিহ্য ময়মনসিংহকে সাংস্কৃতিকভাবে ধর্নাঢ্য করে গেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ 69-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের মানুষের উল্লেখযোগ্য সাহসী ভূমিকা রয়েছে ইতিহাসের পাতায়। এটি হচ্ছে সিলভার ক্যাসেল। এটি ময়মনসিংহের মধ্যে একটি খুব সুন্দর হোটেল। আমিনুল কাতার বিডি, MH শামীম ভাই সিলভার ক্যাসেলটি দেখতে চেয়েছিলেন। এই জায়গাটিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার চলে আসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের দিকে। বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের যেসব চিত্রকর্ম রয়েছে, সামনের দিকে একটি মিউজিয়াম রয়েছে, সেখানে তার চিত্রকর্ম এবং ব্যবহৃত জিনিসগুলো সংগৃহীত রয়েছে। সামিউল মাহি, ব্রডগেজ রেলওয়ে, নার্সিং চ্যানেল সহ আরো অনেকেই এই পার্কটির কথা বলেছিলেন। এবার এখানে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এর আগে কখনো আমার ময়মনসিংহের দিকে আসা হয়নি, এটাই প্রথম। আজকে অনেক জায়গায় যাব। এই পার্কটির পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এখন শীতের সময়, সেজন্য পানির পরিমাণ কম। জানতে পারলাম যখন এখানে পানির পরিমাণ অনেক বেশি থাকে তখন এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগে। নদের পাড় দিয়েই অসংখ্য গাছ রয়েছে, যার কারণে এই জায়গাটি দেখতেও খুব সুন্দর লাগছে। এই পার্কের এদিকে এসে খুব ভালো লাগছে। এই পার্কটি খুবই সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা, খাবারের দোকান, এছাড়াও আর অনেক কিছুই রয়েছে। এটি ময়মনসিংহের একটি দর্শনীয় স্থান। এবার চলে আসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়ামের দিকে। মিউজিয়ামটির সামনের দিকেও গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই দিকটি হচ্ছে মিউজিয়ামের ভিতরে প্রবেশের দিক। মিউজিয়ামের ভিতরে যেহেতু ছবি এবং ভিডিও করা নিষেধ, তাই ভিতরের অংশটি দেখাতে পারছি না। মিউজিয়ামটির ভিতরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম এবং ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এই জায়গাটিও সুন্দর, এটি জয়নুল আবেদিন পার্কের সামনেই। এটি হচ্ছে ময়মনসিংহের রোলার স্কেটিং একাডেমি। এই জায়গাটিও সুন্দর। এবার একটু চা খেতে হবে। চা খেয়ে চলে যাব সার্কিট হাউসের দিকে, তারপরে চলে যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে। এছাড়াও আরো অনেক জায়গায় যাব। শশীলস, মুক্তাগাছা জমিদার বাড়ি, ব্রহ্মপুত্র নদের ধারের এখানে সারি সারি অনেক গাছ দেখে খুব ভালো লাগলো। এবার একটু সামনের দিকে চলে আসলাম। এখানে ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে কাচারিঘাটের দিকে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্মৃতির স্মরণে কয়েকজন হিমু ভক্তরা হলুদ রঙের হিমু আড্ডা রেস্টুরেন্টটি করেছেন। এবার চলে আসলাম কাচারিঘাট এলাকার দিকে। এই জায়গাটিতে এবার চা খাবো। এখানে এসে জানতে পারলাম এই জায়গাটিতে হয়তো একটি ব্রিজ করা হবে। আর কেওয়াটখালীর দিকে যে একটি আর্চ ব্রিজ করার কথা রয়েছে, সেটির কাজ এখনো শুরু হয়নি। এবার চলে আসলাম তাইজুদ্দিন সোহেল ভাইয়ের দোকানে। সেলিম আঙ্কেল প্রায় এখানে এসে চা খান, আমাকেও এখানে নিয়ে এসেছেন। সকাল সকাল বের হয়েছিলাম যাতে করে অনেক জায়গায় যেতে পারি। চাটা সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। সামনের ডান দিকের অংশে এটি হচ্ছে সার্কিট হাউস মাঠ। এটি হচ্ছে ঈদগাহ পুকুর। সামনের দিকে হচ্ছে একটি ঈদগাহ। বাম দিকের অংশে আনন্দমোহন কলেজ। একটু পর সেদিকেও যাব। এখানে আশপাশে হয়তো আরো অনেক কিছুই আছে। এদিকে যেহেতু প্রথম এসেছি, যার কারণে এখানে বুঝতেও একটু অসুবিধা হচ্ছে। সামনের দিকে এটি হচ্ছে রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়াম।
এটি হচ্ছে সার্কিট হাউস মাঠ। এখানে এসে দেখতে পেলাম এটি একটি বিশাল মাঠ। জানা যায় বাঙালির ক্রিকেট ইতিহাসের শুরুর যে গল্প সেটি ময়মনসিংহ অঞ্চল থেকে শুরু হয়েছিল। সামনের দিকে একটি অনেক পুরনো ক্লাব দেখা যাচ্ছে। এটি হচ্ছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাব। এটি স্থাপিত হয়েছিল 1910 সালে। এটি হচ্ছে সার্কিট হাউস ময়মনসিংহ। এই মাঠের চারপাশে অসংখ্য গাছ রয়েছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। এবার যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে। এখানে যাওয়ার পথে শহরের কিছু অংশ দেখাবো। সামনে বাম দিকে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এটি মেয়েদের জন্য স্থাপিত বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। এবার ময়মনসিংহের বাণিজ্যিক এলাকার দিকে চলে আসলাম। এটি হচ্ছে এখানে প্রধান সড়ক। এটি হচ্ছে রামবাবু রোড, নতুন বাজার। এখানে সড়কে ব্যাটারি চালিত রিক্সা এবং অটো সংখ্যাই বেশি। এখানে ডান দিকের অংশে বিদ্যাময় সরকারি বালিকা বিদ্যালয়। শহরের অনেক জায়গাতেই যানজটে পড়েছিলাম। এবার কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসলাম। এবার এর আশপাশটি ঘুরবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহ শহরে অবস্থিত। দেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি একটি বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, প্রায় 1300 একর জায়গা। এটির পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়টির ভিতরের রাস্তা। ভিতর দিকটি খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। এমডি বিপ্লব হোসেন, ফাহমিদ তানিম, এমডি রাজু আহমেদ, নাদভির জিম, রবিউস সানি, আতিক হাসান, সীমা সূচি, মাহফুজ হাবিব ভাই সহ আরো অনেকেই এই বিশ্ববিদ্যালয়টি দেখতে চেয়েছিলেন। এটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এবার চলে আসলাম বিশ্ববিদ্যালয়টির বোটানিক্যাল গার্ডেনের দিকে। জানতে পারলাম এখানে বিপুল সংখ্যক গাছের কালেকশন রয়েছে, যা বাংলাদেশের আর কোথাও নেই। ভিতরটি খুব সুন্দর, অনেক ভালো লাগলো। এবার আমার সেলিম আঙ্কেলকে অনুরোধ করছি এখানের বিষয়ে কিছু বলার জন্য। এটা বাংলাদেশের প্রথম এগ্রিকালচার ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে অনেক বিদ্বান আসছেন। এই ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন অনেক বিখ্যাত প্রফেসর। আমি যে ভুটানের গার্ডেনে আসছি, এই ভুটানের গার্ডেন সারা পৃথিবীতে যত রকম গাছ আছে, বৃক্ষ আছে, সব বৃক্ষ আছে। এখান থেকে এমন কোনো বৃক্ষ নাই, যে প্রজাতি নাই যে এখানে নাই। আর বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় 1300 একর, যা বাংলাদেশের সবচেয়ে বড় আয়তন। ময়মনসিংহের সুনাম বহন করে এই বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহের মানুষ এমনি বেসিক্যালি খুবই কালচারাল এবং মননশীল এবং চিন্তা চেতনায় উন্নত। বোটানিক্যাল গার্ডেনটির পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই বোটানিক্যাল গার্ডেনটিকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এখানে যে কারো আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই কৃষি বিশ্ববিদ্যালয়টিতে এত কিছু রয়েছে, পুরো অংশ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকে অল্প কিছু অংশ দেখালাম। এটি হচ্ছে উপর থেকে বোটানিক্যাল গার্ডেনটি, আর ডান দিকেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। নদটি দেখতে ভালোই লাগছে। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট। এটি ময়মনসিংহের সুতিয়াখালীতে। এখান থেকে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন হয়। $174 একর জায়গার উপরে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। কুয়াশার কারণে পুরো জায়গাটি বোঝা যাচ্ছে না। এবার শহরের দিকে চলে আসলাম। সামনের দিকে যে সেতু দেখা যাচ্ছে এটি হচ্ছে শম্ভুগঞ্জ সেতু। সেতুটির এই দিকটি চলে গেল শেরপুর, নেত্রকোনা, সিলেটের সুনামগঞ্জের দিকেও। এদিক দিয়ে সড়ক পথে সুনামগঞ্জ হয়ে সিলেটের দিকে যাওয়া যায় কিনা আমার অবশ্য জানা নেই। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়েন। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। নদের বাম দিকের অংশেই হচ্ছে ময়মনসিংহ শহরটি।
এবার এখানের আশপাশের কিছু অংশ দেখে চলে যাব রাজবাড়ী হয়ে শশী লজের দিকে, তারপর যাব আনন্দমোহন কলেজের দিকে, এছাড়াও আরো অনেক জায়গায় যাব। বাম দিকের অংশে এটি হচ্ছে একটি বাস টার্মিনাল, আর ডান দিকের অংশে এটি হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। সামনে এটি হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে জংশন। এবার চলে আসলাম বিপিন পার্কের দিকে, এটিও ব্রহ্মপুত্র নদের ধারেই। এটি একটি ঐতিহাসিক অনেক পুরনো একটি পার্ক, জানা যায় প্রায় 200 বছরের পুরনো। বর্তমানে এটিকে সংস্কার করার ফলে এটির সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এবার চলে আসলাম গৌরীপুর লজের দিকে। এটি একটি জমিদার বাড়ি, জানা যায় আনুমানিক 1828 সালের দিকে ময়মনসিংহের মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে ব্রহ্মপুত্র নদের তীরেই জমিদার ব্রজেন্দ্র কিশোর এই দ্বিতল বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই বাড়িটি লোহা, কাঠ ও বিশেষ টিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। ব্রজেন্দ্র কিশোর এই বাড়িটি নির্মাণ করার জন্য চীন থেকে মিস্ত্রি এনেছিলেন। এবার চলে আসলাম শশী লজের দিকে। এটি হচ্ছে মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমাধিক খ্যাত। এটি হচ্ছে শশী লজ। সামনের দিকে চত্বরে মার্বেল পাথরের ভেনাসের মূর্তি রয়েছে। এখানে এসে এখানের ঐতিহাসিক যে বিষয়টি জানতে পারলাম, মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সূর্যকান্ত আচার্য তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরে শশী লজ নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। সুরম্য এ অট্টালিকা প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল। 1897 সালে প্রবল ভূমিকম্পে এই ভবনটি বিধ্বস্ত হয়। পরে 1905 সাল থেকে 1911 সালের মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন। প্রায় 9 একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রাসাদটি। মূল ভবনটির পশ্চিম দিকে একটি পুরাতন পুকুর রয়েছে। ভবনটির ভিতরে মার্বেল পাথরের অলঙ্করণে তৈরি একটি চমৎকার ঝর্ণা। আলোকসজ্জার জন্য ঝুলন্ত ছিল বড় বড় ঝাড়বাতি, যেগুলো এখনো প্রাসাদের ভিতরে রয়েছে। প্রাসাদটির দরজায় এবং জ্বালানায় ছিল রঙিন কাচের পাতের উপর চমৎকার অলঙ্করণ। প্রাসাদটির ভিতরে মিউজিয়াম রয়েছে, সেখানে সেই সময়কার অনেক কিছুই রয়েছে। এটি হচ্ছে সিঁড়িতে পাথরের অংশ, এগুলো সেই সময়কার। মিউজিয়ামটির ভিতরে ছবি এবং ভিডিও করা যায় না, যার কারণে ভিতরের অংশটি দেখাতে পারছি না। হুমায়ুন আহমেদের অয়ময় নাটকের যে শুটিং, সেটি এখানেই হয়েছিল। প্রাসাদটির পিছনের দিকে চলে আসলাম। পুকুর ঘাটের এখানে একটি 2 তলা বিশিষ্ট ভবন রয়েছে। এখানের ফ্লোরেও দেখা যাচ্ছে শ্বেত পাথর ব্যবহার করা হয়েছে এবং সুন্দর নকশাও করা হয়েছে। এই জায়গাটি পুকুর ঘাট, জানতে পারলাম আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে। পুকুর ঘাটে অনেক ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি। এবার প্রাসাদটির মূল ফটকের দিকে চলে আসলাম। এখানে 2 পাশে 2টি শতবর্ষী গাছ, আর উপরের দিকে দেখা যাচ্ছে অনেক টিয়া পাখি। আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই। এবার চলে যাব আনন্দমোহন কলেজের দিকে। এখানে যাওয়ার পথে একটি স্কুল দেখতে পেলাম, এটি হচ্ছে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এবার চলে আসলাম আনন্দমোহন কলেজের দিকে। এখানে এসে দেখতে পাচ্ছি এখানে কলেজের সামনের দিকে সৌন্দর্য বর্ধন করে সামনের অংশটিকে সুন্দর করা হচ্ছে। আনন্দমোহন কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1908 সালে।
আনন্দমোহন এই কলেজটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন। 1926 সালে এই জায়গাটিতে এসেছিলেন। উনার আগমন উপলক্ষে এখানে এই স্তম্ভটি নির্মাণ করা হয় এবং খোদাই করে লিখে রাখা হয়। এটি হচ্ছে ময়মনসিংহ শহর। এখানে প্রচুর বহুতল ভবন রয়েছে। সামনের দিকে এটি হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল। এবার চলে আসলাম আলেকজান্ডার ক্যাসেলের দিকে। মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 1889 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি নির্মাণ করেন। এই ভবনটি তৈরিতে লোহার ব্যবহার করা হয়েছে, যার কারণে এটি লোহার কুঠি নামেও পরিচিত। আলেকজান্ডার ক্যাসেলটি ময়মনসিংহের প্রাচীন স্থাপনা সমূহের মধ্যে অন্যতম। 1926 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরকালে এই জায়গাটিতে 4 দিন অবস্থান করেছিলেন। একই বছর মহাত্মা গান্ধীও এসেছিলেন। এখানে আরও পদার্পণ করেছিলেন লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আরো অনেকেই। একটু সামনের দিকে আসার পর একটি তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। এটি একটি শতবর্ষী গাছ। এটির বয়স জানা না গেলেও স্থানীয়রা বলছেন 100 থেকে 200 বছর হবে। এরকম তেঁতুল গাছ এর আগে কখনো আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা কমেন্টে জানাতে পারেন। ময়মনসিংহে অনেক শতবর্ষী গাছ, অনেক প্রাচীন স্থাপনা রয়েছে। এগুলোকে সংরক্ষণ করে রাখাটাও জরুরি, না হলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে না। এই গাছটিতে এখনো তেঁতুল ধরে, আমি জুম দিয়ে দেখাই। আলেকজান্ডার ক্যাসেলটির সামনে দুটো খেজুর গাছ থেকে রস বের করা হচ্ছে, তো দেখতেও ভালো লাগছে। মুক্তাগাছা জমিদার বাড়ির দিকে যাওয়ার পথে এখানে একটি কলেজ পড়লো। এটি হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার চলে আসলাম মুক্তাগাছা জমিদার বাড়ির দিকে। এটি হচ্ছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। এটি হচ্ছে ভিতরের দিকে প্রবেশের প্রধান গেট। এবার জমিদার বাড়ির ভিতরটিতে প্রবেশ করলাম। এবার চারপাশটি ঘুরে দেখি। জানা যায় জমিদার আচার্য চৌধুরীর বংশ মুক্তাগাছা শহরে গোড়াপত্তন করেন। আচার্য চৌধুরীর বংশ শহরে গোড়াপত্তন করে এখানে বসতি স্থাপন করেন। এখানে উপরের দিকে যে লোহার ফ্রেম দেখা যাচ্ছে, এগুলো সেই সময়কার। এখানে এসে জানতে পারলাম এখানে একটি কাঠের মঞ্চ ছিল। এখানে গোল স্টিয়ারিং এর মতো যে অংশ দেখা যাচ্ছে, এটি ঘুরালে সামনের কাঠের এই মঞ্চটি ঘুরতো। এখানে মূলত বাইজিদের নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই হতো। এখানে কাঠের যে অংশ দেখা যাচ্ছে, এটি হচ্ছে নতুন দেয়া হয়েছে, আর স্টিয়ারিং এবং অন্যান্য যে অংশ সেগুলো একদম অরিজিনালটাই রয়েছে। এবার আরেকটু ভিতরে প্রবেশ করলাম। এই জায়গাটি আসলে অনেক বড়। এখানে লোহার যে ফ্রেমগুলো দেখা যাচ্ছে, এগুলো সেই সময়কার। এই জমিদার বাড়িটি অনেক বড়। পুরো অংশ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর এখানে যে বাড়ি দেখা যাচ্ছে, এটি হচ্ছে লোহার ফ্রেম দিয়ে দোতলা বাড়ি ছিল। জমিদারি সেই সময় এখানে মিষ্টি মন্ডা তৈরি করা হতো, যেটি এখনো বানানো হয়। যিনি বানাতেন তার বংশধর এখনো সেগুলো বানিয়ে বিক্রি করছেন। একটু পর সেই অংশেও যাব। বর্তমানে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই ঘুরতে আসেন। এটিও একটি দর্শনীয় স্থান। এবার চলে আসলাম গোপাল পালের মন্ডার দোকানে। এটি হচ্ছে অরিজিনাল দোকানটি। আনুমানিক 1824 সালে রাম গোপাল পাল এই মিষ্টিটি তৈরি করেন। মুক্তাগাছার বড় জমিদারদের একজন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর নিকট মিষ্টিটি পেশ করেন। তখন থেকে এই মন্ডাটি তৈরি হচ্ছে। বর্তমানে রাম গোপাল পালের বংশধররাই এই মন্ডাটি তৈরি করে বিক্রি করছেন। মুক্তাগাছা জমিদার বাড়ির কাছেই এই দোকানটি। এই হচ্ছে মন্ডা। এবার এটি খেয়ে দেখি। মন্ডাটি খেয়ে ভালোই লাগলো। এবার শহরের দিকে চলে আসলাম। ডান দিকের অংশেই হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
হাসপাতালটির পিছনের দিকেই ময়মনসিংহ নার্সিং কলেজ।